নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আমি রয়েছি, আমি অভিনন্দা। আর আপনারা যারা নিত্য দর্শক তারা জানেন যে চিকিৎসকেরা এখানে আসেন এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত টিপস দিয়ে থাকেন। আর আজও তার অন্যথা নয়, এবং একটা খুব কমন বিষয়, যে বিষয় নিয়ে আজ আলোচনা হবে, বিগত দিনেও হয়েছে, তবে একটু অন্যরকম ভাবে। যেমন আমাদের প্রত্যেকের বাড়িতেই এখনকার সময় দাঁড়িয়ে ডায়াবেটিসের পেশেন্ট একজন হলেও রয়েছে, বাবা, দাদু বা যে কেউ। তো সেরকমই ডায়াবেটিস এই সময়, অর্থাৎ এখনকার দিনে কতটা কমন একটি সমস্যা আপনারা সকলেই জানেন। তবে ডায়াবেটিস রিলেটেড ইনসুলিন এই নামটি যখনই আসে আমরা কিন্তু খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে যাই, কারণ আমরা মনে মনে ভাবি হয়তো যে এই ইনসুলিন তখনই ব্যবহার করা হয় যখন আর কোনো উপায় থাকে না, একদম লাস্ট অপশন। পাশাপাশি ইনসুলিন অনেকে ব্যবহার করতে চান না, নিতে চান না, তার কারণ অনেকে ভাবে যে এটার হয়তো প্রচুর সাইড এফেক্টস রয়েছে বা অনেক মিথস রয়েছে কিন্তু এই ইনসুলিন নেওয়াকে ঘিরে। তবে আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর টি সত্যপাথী, কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। এবং প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো, এই ডায়াবেটিস এটি কি বা কত প্রকার? ডায়াবেটিস একটি ক্রনিক ডিজিজ। ইউজুয়ালি আমরা দেখি কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি থেকে হয়। সো বেসিক্যালি ওটা কিন্তু ইনসুলিন কারো কম বেরোচ্ছে, কারো একটু অসুস্থ ইনসুলিন বেরোচ্ছে, তার জন্যই এটা হয়। তাহলে এই যে ডায়াবেটিস, এটি কিন্তু এখন অবধি যা দেখা গেছে ডায়াবেটিস ইউজুয়ালি হলে সারে না, সেই জন্যই আমি বললাম ক্রনিক ডিজিজ। এবং এটি খুব কমনলি 3 প্রকারের পাওয়া যায়: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এই 3 প্রকারের খুব কমনলি দেখা যায়। এবং পাশাপাশি এই যে প্রকারভেদগুলো বললেন, এগুলোর তো নিশ্চয়ই আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে, কি কি রয়েছে এবং এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। টাইপ 1 ডায়াবেটিস ইউজুয়ালি আমরা দেখি যেগুলো ছোট বাচ্চা অথবা কিছু সময় আমরা অ্যাডাল্ট অনসেট টাইপ 1 দেখতে, যার শরীরে ইনসুলিন আর বেরোচ্ছে না। এই মানুষদের একমাত্র চিকিৎসা হচ্ছে বাইরে থেকে ইনসুলিন অথবা এক্সোজেনাস ইনসুলিন ইনজেকশন নেওয়া। তাহলে টাইপ 1 ডায়াবেটিস ইউজুয়ালি এরকম হয়। টাইপ 2 যে ডায়াবেটিস আমরা সব থেকে চারদিকে পারিপার্শ্বিক সব থেকে কমন যে রোগ দেখি, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এতে বহু প্রকারের ট্রিটমেন্ট হয়, ওরাল মেডিকেশনস হয়, ইনজেক্টেবল মেডিকেশনস হয়। ওরাল মেডিকেশন যেগুলো আমরা খুব কমনলি ট্যাবলেটস ভাবি, আর ইনজেক্টেবল 2 প্রকারের হয়। ইনজেক্টেবল কিছুটা ইনসুলিন হয় এবং GLP-1 বলে একটি থেরাপি আছে, ওইগুলো দেওয়া হয়। আর জেস্টেশনাল ডায়াবেটিস মানে হচ্ছে প্রেগনেন্সি আসার পর অনেক সময় অ্যাডভান্স প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসে, তাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে। এতে ইনসুলিন যদি দরকার হয়, একমাত্র চিকিৎসা পদ্ধতি ইনসুলিন এবং মেটফরমিন। এবং এই যে 3 প্রকারের ডায়াবেটিস আমি বললাম, প্রত্যেক ডায়াবেটিসের শুরু কিন্তু আমাকে লাইফস্টাইল ম্যানেজমেন্ট দিয়ে করতে হবে। খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এই টাইমলি সমস্ত কিছু করা, রুটিন মেনে চলা, ডিসিপ্লিন লাইফ লিড করা, এইগুলোর সাথে সাথে যে ডায়াবেটিসের যেরকম চিকিৎসা দরকার সেই চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, তবে সেই মানুষটি ভালো থাকবে। একেবারেই তাই। পাশাপাশি এই যে ইনসুলিনের প্রসঙ্গ তো আসবেই ডায়াবেটিস মানে, তবে অনেকে ভাবে যে ইনসুলিন মানেই চিকিৎসার একদম শেষ পর্যায়ে। তবে সেই ইনসুলিনটা কি? ইনসুলিন আমাদের শরীরে যখন ডেফিসিয়েন্সি হয় তখন ডায়াবেটিস হয়। ডেফিসিয়েন্সিটা 2 প্রকারের ইউজুয়ালি। কোয়ালিটেটিভ মানে হচ্ছে আমার ইনসুলিন বেরোচ্ছে কিন্তু তার কোয়ালিটিটা ভালো নয়, তার ফলে আমার শরীরে যে সুগারকে ডিসপোজ করতে যে পরিমাণ ইনসুলিন লাগবে তার থেকে বেশি লাগবে, অথবা সেটা সঠিকভাবে কাজ করতে পারে না। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেরকম আমি বললাম টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রে ইনসুলিনটা খুব সামান্য বেরোচ্ছে অথবা বেরোচ্ছেই না, তাহলে সেই মানুষটা ডেফিসিয়েন্সিতে থাকে। সো এই যে জিনিসটা বললাম যে ইনসুলিন আসলে একটি প্রোটিন, আমরা আগে এটা হরমোন বলে জানি, এবং এই প্রোটিন শরীরের বিটা সেলস বলে প্যানক্রিয়াসের মধ্যে কিছু ছোট প্যানক্রিয়াস গ্ল্যান্ডের মধ্যে এক পোর্শনে কিছু বিটা সেলস থাকে, তার থেকে সিক্রিটেড হয়। তাহলে ইনসুলিন যে প্রোটিন আমাদের বডির বিটা সেলস থেকে সিক্রিটেড হয়, তাহলে প্যানক্রিয়াসের একটু সমস্যা, যেটা বললাম আমি, প্যানক্রিয়াসের অনেক সময় বিটা সেল ডেফিসিয়েন্সি হয়,
তার থেকেই কিন্তু আমার এই ইনসুলিনের মানে সিক্রিশন ডেফিসিয়েন্সি এগুলো সমস্ত কিছু আছে। তাহলে ইনসুলিন অ্যাকচুয়ালি ইজ আ প্রোটিন। ওকে, তাহলে পেশেন্টদের কোন পরিস্থিতি আসলে পরে ইনসুলিন ব্যবহার করতে হবে, মানে কোন এটা সময়? খুবই ভালো প্রশ্ন, কারণ আমি যে 3 রকম কমন ডায়াবেটিসের কথা বললাম, টাইপ 1, টাইপ 2 এবং জিডিএম, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইনসুলিন ব্যবহৃত হতে পারে। টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিনটাই ট্রিটমেন্ট। তাকে যদি ইনসুলিন না দেওয়া হয়, তার এমার্জেন্সি অনেক সময় কিটোসিস হতে পারে, এগুলো হতে পারে, তাহলে তার চিকিৎসা পদ্ধতির মধ্যে ইনসুলিন ইজ দ্য সেন্ট্রাল রোল ফর ট্রিটমেন্ট। টাইপ 2 ডায়াবেটিসে ইউজুয়ালি আমাদের অনেক সময় যখন প্রেজেন্ট করে অলমোস্ট লেট স্টেজে তাদের হয়তো ইনসুলিন দিতে হয়, কিন্তু ইনিশিয়ালি আমরা কিন্তু ইনসুলিন না দিয়েও চিকিৎসা করতে পারি। ওরাল মেডিকেশনস, এখন অনেক ভালো ভালো ওরাল এজেন্টস এসে গেছে, অনেক ভালো ভালো ইনজেক্টেবল এজেন্টস এসে গেছে। ইনজেক্টেবল মানে কিন্তু সবসময় ইনসুলিন নয়, এসে গেছে, যা দিয়ে আমরা টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা করতে পারি। এবং এই যে জিডিএম বললাম, মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা প্রেগনেন্সিতে আসে, অ্যাডভান্স প্রেগনেন্সিতে আসে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইনিশিয়ালি মেটফরমিন দিয়ে চিকিৎসা করা হয়। তাতে যদি আর লাইফস্টাইল মানে মেডিকেল নিউট্রিশন থেরাপিতে যদি কন্ট্রোল না হয়, তাদের আমাদের কিছু ইনসুলিন দিতে হয়। তাদের ক্ষেত্রে কিন্তু এই মেটফরমিন বাদ দিয়ে কোনো ওরাল মেডিকেশনস রেকমেন্ডেড নয়। তাহলে 3 রকম যে কমন ডায়াবেটিস আমরা দেখতে পারি, সবের ক্ষেত্রে ইনসুলিন কিন্তু চিকিৎসার মধ্যে আসে। একেবারেই তাই। এবং এবারে আসবো যে ইনসুলিন কত প্রকারের, বা কোন কোন রোগীদের কোন প্রকারের ইনসুলিনটা দেওয়া হয়? ইনসুলিন ইউজুয়ালি আমরা দেখি এখন যেগুলো ব্যবহার করি, ইনসুলিন বেসিক্যালি এখন গ্রস যদি আমি সোর্স ভাবি, তাহলে ওটা 2 প্রকারের। প্রথমে হচ্ছে হিউম্যান ইনসুলিন, আর হচ্ছে হিউম্যান অ্যানালগ ইনসুলিন। হিউম্যান ইনসুলিন মানে আমাদের শরীরে যে ইনসুলিন যেটা বেরোয়, সেইটাই আমরা বাইরে ইন কালচার ইন ডিফারেন্ট মিডিয়া তৈরি করি, সো দ্যাট ইজ হিউম্যান ইনসুলিন। আর অ্যানালগ ইনসুলিন ইজ অলসো হিউম্যান ইনসুলিন, কিন্তু প্রোটিনের মধ্যে কিছু কিছু চেঞ্জেস করা হয়। তার সেই চেঞ্জেস করার ফলে সেই ইনসুলিনটা অনেক ভালোভাবে কাজ করতে পারে। যে যে ডেফিসিয়েন্সিগুলো আমরা প্লেন হিউম্যান ইনসুলিনে পাই, সেগুলো এর মধ্যে অনেক সময় থাকে না। এইটা হলো প্রকারভেদ। এদের মধ্যে আবার ইনসুলিন ইউজুয়ালি সেটা হিউম্যান ইনসুলিনও হতে পারে আর অ্যানালগ ইনসুলিনও হতে পারে। সেটা হচ্ছে তার কত দ্রুত কাজ করে। একটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, যেগুলো খুব দ্রুত কাজ করে, মানে র্যাপিড অ্যাক্টিং অথবা শর্ট অ্যাক্টিং ইনসুলিনস বলা হয়। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, মানে খুব দ্রুতও কাজ করছে না, খুব স্লোলিও কাজ করছে না, এটাকে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বলা হয়। এবং লং অ্যাক্টিং আর আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন। লং অ্যাক্টিং মানে ইউজুয়ালি 18 থেকে 24 ঘন্টা যে ইনসুলিন কাজ করে। আলট্রা লং মানে হচ্ছে 24 ঘন্টার বিয়ন্ড 24 আওয়ার্স যে ইনসুলিন কাজ করে। তাহলে আমাদের বেসিক্যালি শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং অ্যান্ড আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন, এইগুলো হচ্ছে তার প্রকারভেদ ইনসুলিনের। আচ্ছা, তাহলে এই যে 3 প্রকারের ইনসুলিন, এই 3টে প্রকারই কি একইভাবে দেওয়া হয়, নাকি আলাদা আলাদা সিস্টেম রয়েছে এটারও, নেওয়ার সিস্টেম? এটা সমস্ত পেশেন্টদের মনেই প্রশ্ন থাকে, আমি ইনসুলিন আমাকে ডাক্তারবাবু লিখেছে, আমি নেব কিভাবে? সবসময় মাথায় রাখতে হবে, ইনসুলিন এখনো অবধি, যদিও খুব লেটেস্ট ইনসুলিন একটি প্রকারের এসছে, সেটা একটু ডিফারেন্ট মোডে কাজ করে, জাস্ট লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। তবে সাধারণভাবে ইনসুলিন কিন্তু ইনজেক্টেবল, ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। সেই ইনজেকশনটা আমি ভায়াল অথবা সিরিঞ্জ ভাবতে পারি, ইনসুলিন পেন ভাবতে পারি, অথবা ইনসুলিন পাম্প ভাবতে পারি। পাম্প হচ্ছে একটি ডিভাইস, যেটা আমাদের শরীরে ছোট্ট একটা পেজারের মতো ডিভাইস, যেটা আমাদের শরীরে লাগানো থাকে, যেটা থ্রু দিয়ে ইনসুলিন আমাদের শরীরে অটোমেটিক্যালি ইনজেক্টেড হয়। এবং সেই পাম্পেরও অনেক প্রকারভেদ আছে। বেসিক পাম্প যেগুলো যেটা ইনসুলিন ইনজেক্ট করতে পারে, অ্যাডভান্স পাম্পগুলো সেগুলো অটোমেটিক্যালি বডির মধ্যে কতটা সুগার আছে সেই অনুযায়ী নিজেকে কতটা ইনসুলিন প্রয়োজন আছে সেইটা দিতে পারে। কিন্তু এই পাম্প যদিও সব থেকে ভালো মেথড টু গিভ দ্য ইনসুলিন টু দ্য পেশেন্ট, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে ইনসুলিন পাম্প হচ্ছে কস্টলি মেথড। সেটা সাধারণভাবে আমরা ইনসুলিন পাম্প
সর্বজনের মধ্যে দিতে পারি না এর কস্টের জন্য। তবে জেনারেলি ইনজেক্টেবল ইনসুলিন যেগুলো পেন অথবা ভায়াল ইজ চিপার এবং সেটা খুব কমনলি আমরা ইউজ করি। আরেকটি এখন এই খুব রিসেন্টলি ইনসুলিন এসছে যেটা হচ্ছে ইনহেলেশনাল ইনসুলিন, জাস্ট ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে ফর ফিউ ডেজ। ওটা ওই যেরকম করে অ্যাসমাতে পাফের মাধ্যমে যেরকম করে দেওয়া হয় সেরকম ইনসুলিন ক্যাপসুলস থাকতে তার একটা ডিভাইস থাকছে যেটা পেশেন্ট নিঃশ্বাসের মধ্যে পাফ যেরকম নেয় ওরকম করে নিচ্ছে এবং তার ফলে কিন্তু ওটা এখনো আমাদের এক্সপিরিয়েন্স খুব কম ইন্ডিয়াতে, বিকজ ইট ইজ জাস্ট লঞ্চ। আমরা ওটা বলতে পারবো যে যখন আমরা ব্যবহার করব ওটা ভালো কি খারাপ ওটা কিন্তু আমরা অন লং রান বলতে পারবো। এই মুহূর্তে আমরা যদিও তাতে অনেক ডেটা আছে সারা পৃথিবীতে যে এটা ভালো কাজ করে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স অলমোস্ট নীল এই বিষয়ে, কারণ ইন্ডিয়ায় জাস্ট লঞ্চ হয়েছে। আচ্ছা, তাহলে এই যে 3 প্রকারের ইনসুলিন এগুলো কি স্টোর করার সিস্টেমও এক নাকি এটাতেও ডিফারেন্স কিছু আছে? এক্স্যাক্টলি, এই যে ইনসুলিন, হোয়াট এভার দ্য ইনসুলিন, আমার ইনসুলিন ভায়াল হোক অথবা পেনের কার্ট্রিজ হোক, এইটা আমি বেসিক্যালি প্রথম বলবো, কারণ পেনের কার্ট্রিজ অথবা ভায়াল ইনসুলিন এইগুলোই কিন্তু স্টোর করতে হয় ইন আ কোল্ড চেন। আমাদের ওই ধরুন ফ্রিজের মধ্যে যে টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি ওই 8 to 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই ইনসুলিনটা স্টোর করতে হয়। ইনসুলিন কখনো কিন্তু ডিপ ফ্রিজে যেখানে 0 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকে ওখানে স্টোর করা উচিত নয়, তাহলে ইনসুলিন নষ্ট হয়ে যায়। মানে ওটা তো প্রোটিন, যদি সেটা জমে যায় তাহলে কিন্তু ইনসুলিনের এফেক্টটা নষ্ট হয়ে যায়। খুব কমনলি আমরা দেখতে পাই অনেকে ইনসুলিন কোথায় স্টোর করেন বুঝতে পারেন না। আর তাহলে আমাদের ফ্রিজের মধ্যে যে পোর্শনে আমার ইনসুলিন দরজা অথবা ডোর অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রিজার কম্পার্টমেন্ট ইনসুলিন স্টোর করতে হবে, এবং পেন অথবা ভায়াল যে কোনোটাই কিন্তু আমি ফ্রিজে রাখবো। কারণ ভারতবর্ষ এবং কলকাতা যদি ভাবি এটা কিন্তু খুব গরম দেশ, এখন হয়তো ঠান্ডা আছে কিন্তু গ্রীষ্মকালের সময় কিন্তু এই ইনসুলিন বাইরে রাখা উচিত না। আমি ব্যবহার করার সময় ইনসুলিনটা বার করব, 15-20 মিনিট বাইরে রাখবো, একটু টেম্পারেচার ড্রপ করে ইনসুলিনটা নিয়ে তারপর আবার ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো। এবং যেখান থেকে কিনবো সেখান থেকে আমার ফ্রিজের মধ্যে যেন কোল্ড চেনটা মেনটেন হয়। এবং আমি যদি কখনো বাইরেও বেড়াতে যাই তাহলেও কিন্তু আমি ওই ইনসুলিন পাউচ পাওয়া যায় যার মধ্যে কোল্ড মানে বরফের মতো করে এরকম ওই রেফ্রিজারেন্ট কুলেন্টস থাকে, সেইগুলো জমিয়ে নিয়ে আমি সেই রকম ক্যারি করব। আমরা কিন্তু পকেটে করে এমনি ইনসুলিন ক্যারি করব না, তাতে কিন্তু নষ্ট হওয়ার চান্স থেকে যায়। আচ্ছা, এবারে অনেকে ভাবে যে ইনসুলিন নিতে ভয় পায়, তারা ভাবে অনেক সাইড এফেক্টস রয়েছে। এই যে 3 প্রকার যেগুলো বললেন আপনি, তার মাঝে কি কোনো সাইড এফেক্টস রয়েছে 3টির মধ্যে, কোনো একটার মধ্যে বা 3টের মধ্যেই? আচ্ছা, ইনসুলিন এখনো অবধি যা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইনজেক্টেবল। ইনজেক্টেবল মানে হচ্ছে তাকে ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। ইনজেকশন বলতে আমরা যে বড় বড় ছুঁচগুলো ভাবি সেগুলো কিন্তু নয়। ইনসুলিনের ইনজেকশনের সে যদি আমি পেনের নিডল ভাবি অথবা ভায়াল সিরিঞ্জ ভাবি, সেগুলো কিন্তু খুব থিন মানে খুব ছোট এবং খুব পাতলা হয়, তাই প্রকারান্তরে বলা যায় যে ইট ইজ পেনলেস। ইনসুলিন যে ইনজেকশন, কিন্তু ওই যে আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা থেকে গেছে ইনজেকশন মানে হচ্ছে ব্যথা লাগে, ইনজেকশন মানে কিন্তু এত সরু ছুঁচে কখনো ব্যথা লাগে না, মশার কামড়ের থেকেও এটা কিন্তু পেনলেস। এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে সাইড এফেক্টসের যখন কথা বললেন, ইনসুলিনের অ্যাজ সাচ কোনো সাইড এফেক্টস নেই, কিন্তু ইনসুলিন যেহেতু খুব পোটেন্ট এজেন্ট মানে খুব দ্রুত কাজ করে, খুব ভালো কাজ করে, অলমোস্ট 100% কাজ করে, সেই হেতু ইনসুলিন যদি নিয়ে আমি খাওয়া দাওয়া করলাম না প্রপারলি, ইনসুলিন নিয়ে নিলাম, আমার একটা লং গ্যাপ দিয়ে দিলাম, আমি এখন ইনসুলিন নিয়ে 1 ঘন্টা বাদে খাচ্ছি, তাহলে কিন্তু সুগার ফল করার একটা টেন্ডেন্সি থাকে। কারণ ইনসুলিন যেহেতু পোটেন্ট এজেন্ট সেই হেতু সে তার কাজ করতে শুরু করে দেবে চামড়ার তলায় যখন ইনজেকশন নেওয়া হয়েছে তখন সাথে সাথেই। কিন্তু আমি খাওয়া দাওয়া করলাম, তাকে আমি তার কাজ করার সুযোগ দিলাম না, সে কি করবে? সে শরীরের মধ্যে যা গ্লুকোজ আছে সেই গ্লুকোজটা ইউটিলাইজ করবে। আমার শরীরে যদি প্রচুর গ্লুকোজ থাকে মানে সুগার খুব বেশি থাকে তাহলে আমার খুব একটা অসুবিধা হবে না সেই মুহূর্তে, কিন্তু যদি নর্মাল থাকে তাহলে কিন্তু আমার সুগার ফল করার চান্স থাকে। এটা কিন্তু ইনসুলিনের সাইড এফেক্ট নয়, এটা কিন্তু আমরা ইনসুলিন যে ব্যবহার করছি সেই ইনসুলিনটাকে আমি সঠিকভাবে ব্যবহার করছি না বলে সুগার ফল করছে, ওটাই তো তার কাজ, ইনসুলিনের কাজ। তাহলে ইনসুলিনের
আরেকটি ক্ষেত্রে দেখায় ইনসুলিন যেহেতু একটা পোটেন্ট এজেন্ট এবং ওটা একটা গ্রোথ ফ্যাক্টর, প্রচুর পরিমাণে ইনসুলিন নিলে আমাদের একটু ওয়েট গেন হতে পারে, কিছু মানুষের বডি ওয়েট একটু বাড়তে পারে, তাহলে ওজন বৃদ্ধির একটু সম্ভাবনা থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আমি তাকে সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া অথবা সুগার ফল করার একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, এই যে আপনি বললেন ওজন বৃদ্ধির বিষয়টি, সেটা কি কোনো খারাপের দিকেও যেতে পারে নাকি সেটা নর্মাল? না, এটা খারাপের দিকে যায় না, এটা ইনসুলিনের এফেক্ট। ইনসুলিন তো একটা মানে মেটাবলিক গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন শরীরে সবসময় পজিটিভ এফেক্ট দেয়। সেই জন্য আমার শরীরে যখন ইনসুলিন যাচ্ছে সে তার যা কাজ করার করছে। কিছু কিছু ইনসুলিন তো 100% তো আমার ইনসুলিন বডিতে ব্যবহার হয় না, সে আমাদের চামড়ার তলায় স্টোর করে থাকে। সেই স্টোরেজের ফলে আস্তে আস্তে যে জায়গাগুলোতে ইনসুলিন নেওয়া হয়, বিশেষ করে আমরা পেটে ইনসুলিন নিয়ে থাকি, সেই কিন্তু ওই জায়গায় একটু ফ্যাট বৃদ্ধির সম্ভাবনা থাকে। তাহলে একটু পেটটা একটু বড় হয়ে যায় অনেক সময়। অনেক সময় যে ইনসুলিন যদি আমি প্রপার সাইটে না নিই, আমি ইনসুলিন এইভাবে নিচ্ছি এইভাবে নিচ্ছি একই জায়গায় নিতে থাকলাম, তাহলে একই জায়গায় ফোটাতে ফোটাতে অনেক সময় চামড়ার অসুবিধা হতে পারে, চামড়া ফুলে যেতে পারে অথবা চামড়ার মধ্যে ঘা হতে পারে। সেটা কিন্তু আমরা ভুলভাবে ব্যবহার করছি বলে, ওটা ইনসুলিনের কিন্তু কোনো এফেক্ট না। আমরা সঠিক জায়গায় যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু ইনসুলিনের কোনো অসুবিধা হবে না। এই যে বললাম চামড়া, এটাকে লাইপো হাইপারট্রফি, মানে নিতে নিতে এক জায়গায় অনেক সময় ফুলে যায়, তাই ওখানে ফ্যাট জমে যায়, হাইপারট্রফি হয়। অনেক সময় সেটা কমে যায়, ডিস্ট্রফি হয়ে যায়, মানে ওই জায়গাটা খেয়ে যায় অনেক সময়, তখন অনেক যে চাপা হয়ে যায়, কালচে কালচে দাগ হয়ে যায়, অনেক সময় রক্ত বেরিয়ে আসে। এটা কিন্তু সঠিকভাবে যদি আমরা ইনসুলিন সাইট রোটেশন করি এইগুলো কোনো অসুবিধা থাকে না। তাহলে সেই যে ওজন বৃদ্ধি সেটা কি কখনো আবার পরবর্তীতে কমতেও পারে বা হ্যাঁ, control এটা আসবে? তো রিভার্সেবল। আমি যদি ইনসুলিন সঠিকভাবে ইউজ করি, আমি যদি বেশি মাত্রায় ইনসুলিন না নিই, আমার যতটুকু দরকার ততটুকু, আর আমার যদি ইনসুলিন বন্ধ হয়ে যায় ওজন যেটা বেড়েছে সেটা কমে যাবে। ইউজুয়ালি তো ইনসুলিন আমার ব্যবহার করার পর আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ সামথিং অ্যাকিউট ক্ষেত্রে অপারেশনের আগে অথবা জিডিএম এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, না হলে তো ইউজুয়ালি ইট ইজ কন্টিনিউড। তাহলে আমাকে তার সাথে সঠিকভাবে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, ব্যায়াম করে রাখলে ইনসুলিন জনিত ওয়েট গেইন খুব একটা দেখা যায় না। আচ্ছা, এবারে কিছু মিথস নিয়ে আলোচনা করব, কারণ অনেকের একটা ধারণা রয়েছে যে এই ইনসুলিন একবার নেওয়া শুরু করলে সেটা অভ্যেস হয়ে যাবে, সেটা কতটা সত্যি? ইনসুলিন অভ্যেস, এটা কিন্তু বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন থাকে। এবং ইনসুলিন সেই মানুষটা যাকে আমি ব্যবহার করছি তাকে কখন ব্যবহার করছি। সে আমি যদি ভাবি টাইপ 1 ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইনসুলিন ইজ দি ট্রিটমেন্ট, তাহলে তার কিন্তু কখনোই ইনসুলিন উইথড্র হবে না, তাকে কিন্তু সারা জীবন ইনসুলিন নিয়ে যেতে হবে। টাইপ 2 ডায়াবেটিস যদি ভাবি, টাইপ 2 ডায়াবেটিসে ইউজুয়ালি শুরুর দিকে ওরাল মেডিকেশনস হয়। কিছু কিছু ক্ষেত্র থাকে আমার সুগার বেশি আছে, আমার হয়তো একটা অপারেশন হবে, শরীরে ইনফেকশন হয়েছে, হসপিটালাইজ হয়েছে, তখন কিছু দিনের জন্য ইনসুলিন ব্যবহার হয়। তারপর আবার সেই যখন অপারেশনটি হয়ে যায় উইন অফ করে ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যে ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেট ইন দ্য ট্রিটমেন্ট অথবা আর কোনো প্রকারের ওরাল মেডিকেশনসে তার সুগার কন্ট্রোল করা যাচ্ছে না, সেই সব মানুষদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন কন্টিনিউ করা হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নট 100%, বাট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম অফ ট্রিটমেন্ট ইনসুলিন তাকে কিন্তু ব্যবহার করতে হবে, তার কিন্তু ইনসুলিন উইথড্র হয় না। এবং যদি আমি ভাবি এবার তৃতীয় প্রকারের ডায়াবেটিস, যেটা কমনলি দেখি জিডিএম অথবা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, ইউজুয়ালি 26-28 সপ্তাহ প্রেগনেন্সিতে দেখা যায়। আমরা শুরুর দিকে অনেক সময় মেটফরমিন দিই, মেডিকেল নিউট্রিশন থেরাপি যেটা বললাম, খাওয়া দাওয়া, একটু হালকা এক্সারসাইজ করে যদি কন্ট্রোল থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে সামান্য ইনসুলিন দেওয়া হয়। সেই ইনসুলিন কিন্তু টিল দ্য ডেলিভারি ইউজুয়ালি ইট ইজ টেকেন। আফটার দ্য ডেলিভারি সুগার অলমোস্ট বহু ক্ষেত্রেই অলমোস্ট 60-70% ক্ষেত্রে আর সুগার থাকে না, সুগার নিজে নিজেই ঠিক হয়ে যায়। তখন কিন্তু আফটার ডেলিভারি সেই পেশেন্টদের কিন্তু আর ইনসুলিনের প্রয়োজন হয় না, যদি না আবার তারপরে ডায়াবেটিস দেখা দেয়। আবার অনেকে এটা নেওয়া শুরু করতে চান না, কারণ তারা মনে করে এতটাই ভীত হয়ে যায়, ভাবছে যে ইনসুলিন নিচ্ছি মানে এটাই শেষ চিকিৎসা, বা এর আর কোনো শেষ নেই, মানে উত্তর নেই।
ইনসুলিন কিন্তু সবসময় ভাবতে হবে, ইনসুলিন আমাদের শরীরে ইনসুলিন ডেফিসিয়েন্সি থেকে ডায়াবেটিস হয়। একটা সময় অবধি আমরা ওরাল মেডিকেশনস দিয়ে নিতে পারি, তারপরে কিন্তু বহু ক্ষেত্রে ইনসুলিন লাগে, ইউজুয়ালি ফর দ্য টাইপ 2 ডায়াবেটিস। এবং ইনসুলিন যখন প্রয়োজন হবে তখন তাকে নিতে হবে। অভ্যেস হওয়া শেষ স্টেজ, কারণ আমাদের মানুষ চিকিৎসা ডায়াবেটিস অ্যাডভান্স হচ্ছে, তার অনেক কমপ্লিকেশনস দেখা গেল, কিন্তু সে ঠিক করে তার চিকিৎসা করছে না, সে খাওয়া দাওয়া কন্ট্রোল করছে না, ওষুধপত্র ঠিক করে ডাক্তারবাবুর কাছে সঠিক সময় ভিজিট করছে না, টেস্ট করছে না, ডায়াবেটিসটা অ্যাডভান্সড হয়ে গেল, অনেক কমপ্লিকেশনস এসে গেল, তখন ডাক্তারবাবুদের বাধ্য হয়ে ইনসুলিন চালু হয়। তখন দেখা যায় যে সেই মানুষটা হয়তো অনেকগুলো হয়তো কিডনি খারাপ, অন্যান্য প্রবলেম এসে গেছে, তখন তার ইনসুলিন চালু হচ্ছে। সেই সময় অনেক সময় ভাবে মানুষ আমার এটা তো শেষ, কিন্তু ইনসুলিন সবসময় কিন্তু শেষ সময় উপস্থিত করা হয় না, অথবা চিকিৎসায় ব্যবহার হয় না। ইনসুলিন কিন্তু যে কোনো ডিজিজের মানে ডায়াবেটিসের ডে 1 থেকে, টাইপ 1-এর ক্ষেত্রে তো ডে 1 থেকেই করতে হবে, টাইপ 2 এর ক্ষেত্রেও কিন্তু ডে 1 থেকেও ব্যবহার করা যায়। এবং এটা কিন্তু ওই যে শেষ বলে কোনো কিছু নেই, এটা সাথে কোনো মৃত্যু অথবা আমার শেষ চিকিৎসার শেষ অবস্থা বলে নয়। আবার একটা খুব কমন আছে, ইনসুলিন নিলে অনেকেই পেশেন্ট বলেন যে ইনসুলিন নিলে কিডনি খারাপ হয়ে যায়। না, একেবারে আস্তাব এই বিষয়। এটা কিন্তু মানে টোটালি ভ্রান্ত ধারণা। কারণ দেখা গেছে হয়তো মানুষটার কিডনি খারাপ হয়েছে এবং সেই ডায়াবেটিসের চিকিৎসা ডিলে করতে 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 এমন একটা সময় এসে উপস্থিত হলো, তার নেফ্রোপ্যাথি এসে গেছে, ডাক্তারবাবু বাধ্য হয়ে তাকে কন্ট্রোল করার জন্য ইনসুলিন, তাহলে নেফ্রোপ্যাথি এসে গেছে, ইনসুলিন স্টার্ট হলো, সে তখন দেখলো যে তারপরে হয়তো তার ডায়ালিসিস শুরু হলো, তার মনে সে ভাবলো বুঝি এই ইনসুলিন চালু হলো বলে আমার ডায়ালিসিস হলো। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণা। ইনসুলিন তার পদ্ধতিতে চালু হয়েছে, নেফ্রোপ্যাথি তার পদ্ধতিতে এসছে। ইনসুলিন জনিত কারণে কখনো নেফ্রোপ্যাথি হয় না অথবা কিডনি খারাপ হয় না। এটা কিন্তু বহু মানুষ ইনসুলিন নেয় না এই ভেবে যে ইনসুলিনে কিডনি খারাপ হবে, শেষ স্টেজ, অভ্যেস হয়ে যাবে, এগুলো কিন্তু মিথস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রিটমেন্ট উইথ ইনসুলিন। একেবারে আরেকটি বিষয় জানতে চাইবো যে অনেকে এটাই ভাবে যে একটা প্রশ্ন রাখবো যে ইনসুলিন একবার শুরু করলে কি সেটা শেষ হয় কখনো, নাকি সেটা চলতেই থাকে? কারণ এই ভয়ে অনেকে ইনসুলিন নিতে এটা তো চায় আমি না। একবার বললাম, যদিও কখন চালু হচ্ছে তার উপরে নির্ভর করে ইনসুলিন বন্ধ হবে কি হবে না। ওই যে একটু আগেই বলেছি, টাইপ 1 ডায়াবেটিস ক্ষেত্রে ইট শুড বি কন্টিনিউড। জিডিএম এর ক্ষেত্রে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে তখন ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসেস ইনসুলিন স্টপ হয়ে যায়। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় বহু ক্ষেত্রে ইনসুলিন একিউট কন্ডিশন, কোনো অপারেশনের আগে, কোনো ইনফেকশনের আগে হসপিটালাইজড হয়েছে, সেই সময় হয়তো ইনসুলিন চালু হয়েছে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তো লেটার পার্ট অফ দ্য ডিজিজে যদি ইনসুলিন চালু হয় ইউজুয়ালি কিন্তু বন্ধ হয় না। অনেকে ধারণা যে এখন ইনসুলিন নিচ্ছি, যা খুশি তাই খেতে পারবো, তাই কি খাওয়া যায়? যে কোনো ওষুধের মতো যে কোনো মোডালিটি, সে ওরাল হোক, ইনজেক্টেবল হোক, ইনসুলিন হোক, হোয়াট এভার ইট ইজ, তার একটা ক্যাপাসিটি আছে। মানে আমার ইনসুলিন মানে ইট ইজ নট আ শক অ্যাবজর্বার। আমি বহু মানুষ ভাবেন আমি ইনসুলিন নিচ্ছে মানে আমি যা ইচ্ছে তাই খেতে পারি, সেটা কিন্তু নয়। ইনসুলিন, প্রত্যেকটা ইনসুলিন তার ডোজ অনুযায়ী তার একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটির বিয়ন্ড গেলে সে তো তার যা ক্ষমতা তার বাইরে যাচ্ছে, তাহলে তো আমার সে সুগার সেই মতো কন্ট্রোল করতে পারবে না। তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু ইনসুলিন নিয়ে কি যে ট্রিটমেন্ট করি তার বিয়ন্ড ক্যাপাসিটি যাওয়া উচিত নয়। বিয়ন্ড ক্যাপাসিটি গেলে কোনো ওষুধই তাকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে প্রত্যেকটা মানুষকে কন্ট্রোল রাখা উচিত, তার সাথে ইনসুলিন হোক, ওরাল মেডিকেশনস হোক, যাই চিকিৎসা পদ্ধতি থাকুক, সেটা যদি আমি সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমার হাইপারগ্লাইসিমিয়া হবে না, সুগার বাড়বে না, HbA1c কন্ট্রোলে থাকবে এবং আমার লং টার্ম কমপ্লিকেশনস হবে না। আচ্ছা, তাহলে ঠিক ইনসুলিন চলাকালীন কিরকম ধরনের খাবার খাওয়া উচিত, মানে যেই সমস্ত খাবারগুলো সাহায্য করবে শরীরের জন্য? ইনসুলিন নয়, যে কোনো সুগারের ট্রিটমেন্টের ক্ষেত্রে ডায়েটিশিয়ান অথবা ডায়েট চার্ট ভালোভাবে ফলো করতে হবে। যা যা ডায়াবেটিসে খাওয়া বারণ, মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি ফল, বেশি পরিমাণে শর্করাযুক্ত জিনিস, এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে আমি ইনসুলিন নিচ্ছি মানে আমার ডিফারেন্ট ডায়েট চার্ট ফলো হবে তা নয়। একটি ডায়াবেটিসের যেরকম ডায়াবেটিক পেশেন্টের ডায়েট চার্ট হয় সেইভাবেই হবে। কিন্তু ইনসুলিন নিলে একটা জিনিস ভেবে নিতে হয়
যেহেতু অনেক সময় ইনসুলিন আমাদের র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন সমেত ট্রিটমেন্ট হয়, ইনসুলিনের মধ্যে র্যাপিড অ্যাক্টিং কম্পোনেন্ট থাকে, যেমন প্রিমিক্সড ইনসুলিনে 30-70 অথবা 50-50 অথবা 25-75 র্যাপিড অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং থাকে, সেগুলো কিন্তু খাওয়ার একটা সঠিক সময় মানে 15 মিনিট 10 মিনিট 5 মিনিট আগে নিতে হয়। আমি যদি টাইমটা প্রপারলি মেনটেন না করি তাহলে কিন্তু আপ অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আবার কিছু লং অ্যাক্টিং ইনসুলিন আছে যেগুলো 24 ঘন্টা কাজ করে, 24 ঘন্টার বেশি কাজ করে, যেগুলো আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন, সেটি কিন্তু সারাদিনে একবার অক্ষত বা কিছু কিছু ক্ষেত্রে দুবার নেওয়া যায়, কিন্তু ওগুলো একটা পার্টিকুলার টাইমে নিতে হয়, মানে ওটার সাথে খাওয়া দাওয়ার সেরকম কোনো সম্পর্ক নেই। কিন্তু ওটা যদি আমি সঠিক টাইমে নিই, আমি রোজ রাত 9:30 নিচ্ছি কি 10টায় নিচ্ছি, আমি কিন্তু যখন খাই কিছু অসুবিধা নেই, আমি 9টায় খাচ্ছি কি 10টায় খাচ্ছি, ওই ইনসুলিনটা কিন্তু পার্টিকুলার টাইমের কাছাকাছি সময় নিতে হবে, মানে আজকে 9টা কালকে 10টা পরশু 11টা করা যাবে না। তাই ইনসুলিনের সাথে টাইমের একটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত, কারণ ওর ফলেই এই সুগার আপ ডাউন হাইপোগ্লাইসিমিয়া এটা কিন্তু খুব কমনলি দেখা যায়। মোটামুটি আপনার কাছে তো এরকম প্রচুর পেশেন্টস আসে যারা এই এই সমস্ত ইনসুলিনের ব্যাপারে ভয় পায়। বেসিক্যালি তারা বলে কি মোটামুটি, যেগুলো বলা উচিত নয়, যেই ধারণাগুলো রাখা উচিত নয়, আমি চাইবো একটু দর্শকদের জন্য যদি সেই বিষয়গুলো আপনি তুলে ধরতেন। ইনসুলিন প্রথমত যেহেতু এটি একটি ইনজেক্টেবল মেডিকেশন, সবার মনে কিন্তু প্রথমে ভীতি হচ্ছে ইনজেকশন ফোটাতে হবে। আমি ডাক্তারবাবু রোজ একবার দুবার তিনবার চারবার হোয়াট এভার বি দ্য রেজিমেন অফ দ্যাট পেশেন্ট ইজ, আমাকে ছুঁচ ফোটাতে হবে। এইটুকু বলতে পারি, ইনসুলিন যখন আমরা নিই তখন কিন্তু কোনো ইউজুয়ালি যে পেন নিডল অথবা সিরিঞ্জ এগুলোতে কিন্তু ইট ইজ অলমোস্ট পেনলেস। হ্যাঁ, আমি একটা সিরিঞ্জ বহুবার ব্যবহার করছি, আমার তো একটা সিরিঞ্জ বহুবার ব্যবহার করার ব্যাপার নয়, আমাকে একটা পার্টিকুলার টাইম 2বার 3বার 4বার ব্যবহার করতে পারি। কিন্তু বহু পেশেন্ট কি রোজ সেই একই পেন, একই সিরিঞ্জে ফুটিয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু সেটা করছে না, চেঞ্জ করছে না। তাহলে সঠিকভাবে নিডল চেঞ্জ করতে হয়, তার ইনসুলিন যে পেন, সঠিক পেন তার ঠিক টাইমে 2 বছর 3 বছর বাদে চেঞ্জ করতে হয়, সিরিঞ্জগুলো ডিসকার্ড করতে হয়, নতুন সিরিঞ্জ নিতে হয়। এইগুলো যদি ব্যবহার করে তাহলে কিন্তু তার কোনো অসুবিধা হয় না। আরেকটি জিনিস মনে রাখতে হবে, ইনসুলিন অথবা যে কোনো চিকিৎসা ডায়াবেটিসে তার মনিটরিং যেন প্রপারলি হয়। গ্লুকোমিটার অথবা সিজিএম, যেটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, সময় সময় ল্যাবরেটরি চেক আপ, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। না হলে আমি জানতে পারবো না সুগার কখন বাড়ছে কমছে। ইনসুলিন এই যে আমি নিচ্ছি, আমার অনেক সময় আজকে এটা নেমন্তন্ন বাড়ি আছে, হয়তো 2 ইউনিট বেশি লাগবে, তাহলে আমি যেন সঠিকভাবে চেক করি যাতে আমার সুগারটা নিয়ন্ত্রিত থাকে। একদমই তাই। অর্থাৎ বুঝতেই পারলেন ডক্টর যেটা বললেন, অর্থাৎ সমস্ত রকম ভাবে সবসময় মনিটরিং খুবই প্রয়োজন। পাশাপাশি এই যে ইনসুলিন নিয়ে আমাদের মনে যে ভ্রান্ত ধারণা, যে ভয়, সেগুলো কতটা ঠিক কতটা ভুল ডক্টর ভালো মতো বিশ্লেষণ করে দিলেন। আর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ ডক্টর আপনাকেও। নমস্কার।